আপনারা তো বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, মানে বাংলাদেশের যেটা নারী শিক্ষার্থী সংগঠন, সেটার আপনি প্রতিষ্ঠাতা আহ্বায়িকা এবং প্রথম কেন্দ্রীয় সভানেত্রী। তো এটা কিভাবে হয়, এটা শুরুটা কিভাবে হয়? এইটা শুরুটাই আসলে এই গল্পটা, এই যে এতক্ষণ যেটা বলছি, আচ্ছা, এইটাই আসলে। তখন আপনারা সবাই মিলে, মানে সেখানে যে কয়জন ছিলেন সবাই মিলে এটা শুরু করেন, এরকম কি ছিল? মানে ওকে যখন বললাম তখন তো আমি বুঝলাম যে ওকে একজন পেলাম। তখন ততদিনে আমি হোস্টেলে চলে আসছি, আমি ভর্তি হয়েছি। আমি ওই সায়েন্সে না গিয়ে আমি আসলে বাংলাতে ভর্তি হয়ে গেলাম। হ্যাঁ, আমি বোটানিতে পরীক্ষা দিয়েছিলাম, বোটানিতে ওয়েটিং লিস্টে ছিলাম। তো ওয়েটিং লিস্টের আমি আর ধৈর্য ধরতে পারলাম না, আমি বাংলাতে যে পরীক্ষা দিলাম। বাংলাতে পরীক্ষা দিলাম, তো তখন টিচাররা বললো যে তুমি সায়েন্সের মেয়ে, তুমি কেন বাংলাতে আসতে চাচ্ছ? আমি বললাম যে বাংলার প্রতি আমার আগের থেকে ইন্টারেস্ট আছে। বলি কি একটু লেখালেখি করো না? আমি যে হ্যাঁ করি। বলি কি বাংলা যে কবি মারা কল তুমি জানো? কীরকম? বললো যে বাংলা হচ্ছে যে যারা একটু আগে লেখালেখি করতো, বাংলা পড়তে এসে আর লিখতে পারে না। তো যাই হোক, আর একটা ইয়ে ছিল যে আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম তখন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। কত সালের কথা? এটা হলো আমি 74-75 কথা, মানে 74 সনে 73-এ তো মেট্রিক পরীক্ষা দিলাম, 34 সঙ্গে রেজাল্ট আউট হলো, তখন আমি ভর্তি হতে আসলাম 74 সনে। তখনকার কথা, ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার আগেই আমার ওই মাথা যন্ত্রণাটা হলো। তো তীব্র মাথা যন্ত্রণা, পড়াশোনা করতে একটু কষ্ট হতো, যার জন্য ভাবলাম যে, তো টিচার বললেন যে তুমি বাংলা যত সহজ ভাবছো, ব্যাপারটা অত সহজ না। হ্যাঁ, তো যাই হোক, তারপরে দেখলাম যে ওনারা আমাকে মানে ইয়ে করেছেন আর কি, লিস্টের প্রথম দিকে স্থান দিয়েছেন। যে বাংলাতে ভর্তি হলাম, যদিও আমি বাংলাতে ভর্তি হয়ে আমার ফ্যামিলি মেম্বার সবাই খুবই মন খারাপ করলো। হ্যাঁ, কিন্তু তাদের মাস্টার্সে বাংলায় ভর্তি হয়েছেন? না, এটা হলো অনার্সে। ইডেন কলেজে। আচ্ছা, আপনার অনার্স এবং মাস্টার্স দুটারই সাবজেক্ট বাংলা? আচ্ছা। তখন আমাদের একটা চিন্তা ভাবনা হলো যে তাহলে মেয়েদের জন্য একটা আলাদা অর্গানাইজেশন হতে পারে। হ্যাঁ, তখন চিন্তা ভাবনা হলো যে এটার নাম কি হতে পারে, এটা কিভাবে কাজ করতে পারে। এই সমস্ত আমাদের মুরব্বীরা আমাদেরকে সাহায্য করলেন। মুরব্বী বলতে আমি নিজামী আপাকে বুঝাচ্ছি, এবং নিজামী আপা যাদের সঙ্গে যোগাযোগ করছেন, এদের মাধ্যমে আমরাও আমাদের যে পরামর্শ দেওয়া সেটা দিলাম, দিয়ে তারপরে হলো যেটার নাম হবে ইসলামী ছাত্রী সংস্থা, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। হ্যাঁ, এবং 1978 সালে 75 থেকে মানে আমার ব্যক্তিগত জার্নিটা শুরু, তাই না? 74-75 থেকে ব্যক্তিগত জার্নিটা শুরু, এসে 77 এসে আমাদের হলো, 77 এসে আমার বোনদেরকে পেলাম, তাদেরকে নিয়ে কাজ করতে করে আমরা ফর্মাল ঘোষণা দিতে পারলাম 78-এ। আচ্ছা, হ্যাঁ। তো তারপরে আপনি সেইখানে ছাত্রী সংস্থায় কতদিন ছিলেন? 83 সাল পর্যন্ত। আচ্ছা, এরপর বাংলাদেশ জামাত ইসলামীতে আসেন। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে আপনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং মহিলা কর্মপরিষদ সদস্য। আচ্ছা, এবং মহিলা বিভাগের কেন্দ্রীয় বিদেশ বিভাগীয় সম্পাদক। তো এই বিদেশ বিভাগের কাজ কি? মহিলা বিভাগের বিদেশ বিভাগীয় ফাংশনটা কি? বিদেশ বিভাগীয় কাজ হলো 3টা। এক নম্বর কাজ হলো বাংলাদেশের যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা বিদেশে থাকে, প্রত্যেকেই যারা এখানে সংগঠন করেছে, তারা বিদেশে যেও কিন্তু আবার তারা একটা অর্গানাইজড হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সেটা সরাসরি জামাতের নামে, কোনো জায়গায় জামাতের নামে না, কোনো একটা সোশ্যাল হিসাবে বিভিন্ন নামে, যে নামেই হোক, কিন্তু ইসলামী আন্দোলনের কাজটা তারা চালিয়ে যাচ্ছে। তো এটাকে আমরা এক কথায় বলি প্রবাসী সংগঠন বলতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এদের সঙ্গে একটা যোগাযোগ, ওইখানকার মহিলারা কিভাবে কাজ করছে, কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা দরকার,
তাদের প্রোগ্রামগুলো কিভাবে অর্গানাইজড করবে, তারা সেগুলো কিভাবে পরিচালিত হচ্ছে, সেখানকার কর্মীদের তৈরি করা, তাদের করা, এই সমস্ত কাজে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এটা আমাদের একটা কাজ। 2 নম্বর কাজ হলো যে স্থানীয় ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ। হ্যাঁ, এটা ওরা করছে, আমাদের প্রবাসী বোনরা করছে, তাদেরকে আমরা সহযোগিতা করছি আর কি এটার মাধ্যমে। আর তৃতীয় একটা হলো যে তারা ওইখান থেকে দেশের জন্য কি করতে পারে আর কি, দেশের সংগঠনের জন্য কি করতে পারে। তারা যখন দেশে আসে তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে, এখানে আসলে দরকার হলে আমরা কিছু প্রোগ্রামের অর্গানাইজ করলাম, সেখানে তারা অংশগ্রহণ করলো, তারা যাতে উৎসাহ উদ্দীপনা পায়, শিখে যেতে পারে এখান থেকে, যে আবার তাদের এলাকায় কাজ করতে পারে। এইভাবে আমরা তাদের সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজটা করছি আর কি। আচ্ছা, সম্প্রতি আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে ব্রিটিশ হাই কমিশনারের সাথে সাক্ষাতের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে। তো এই অংশগ্রহণকে আপনি কিভাবে দেখছেন? মহিলাদের প্রতিনিধিত্ব এবং মহিলাদের ভূমিকাকে আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন? আসলে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই কাজগুলো আগে হয়েছে, কিন্তু তখন মিডিয়াতে তখন মিডিয়াতে এত বেশি প্রচার হয় নাই, এত হাইলাইট হয় নাই। এই আমরাই করেছি, ধরো আমরা বিভিন্ন এমবাসিতে, সৌদি এমবাসি, তারপরে ইরানি এমবাসি, তারপরে কাতার এমবাসি, পাকিস্তান এমবাসি, এই বিভিন্ন ইসেদের সঙ্গে আমরা যোগাযোগ, বিশেষ করে মুসলিমগুলোতে তো ছিল, অমুসলিম ইসে আমেরিকান এমবাসি, হ্যাঁ, এগুলোর সঙ্গে যোগাযোগ ছিল, বিভিন্ন ওদের বিভিন্ন ফাংশনে আমরা যেতাম। হ্যাঁ, তো কিন্তু সেই সময় তো এগুলো তো প্রচার হয় নাই। এখন পরিবর্তিত প্রেক্ষাপটে এখন কূটনৈতিক একটা যোগাযোগের এটাকে গুরুত্ব অনেক বেশি দেওয়া হচ্ছে, আর অনেক কূটনৈতিক দায়িত্বশীলরা হচ্ছে মহিলা। তো সেই ক্ষেত্রে জামাত ইসলামী মনে করছে যে আমাদের মহিলা, এবং তাদের একটা ডিমান্ড এটা যে মহিলাদের ব্যাপারে জামাতের দৃষ্টিভঙ্গি কি, মহিলারা কি কি কাজ করছে, মহিলাদের ব্যাপারে জামাত কি ভাবছে, হ্যাঁ, এই সমস্ত তাদের একটা জানার খুব আগ্রহ আর কি। সেটার জন্য একে সামনে রেখে আমরা মানে কেন্দ্রীয় মহিলা বিভাগের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ, তারা দাওয়াত দিচ্ছে বিভিন্ন ব্রিটিশ ইসে ছাড়াও আমরা ইউরোপীয় ইউনিয়ন, হ্যাঁ, তারপরে আর একটা বেশ কয়েকটা বিষয়তে আমাদের যাওয়া হয়েছে, এবং ওনরা আমাদের অফিস ভিজিটে আসছেন। হ্যাঁ, এই ঘটনাগুলো আগে জানা ছিল না, এখন আমরা মিডিয়ার মাধ্যমে ইদানিং দেখতে পাচ্ছি। হ্যাঁ।